সংকীর্ণ হয়ে গেছে। আগেও সংকীর্ণ ছিল, যে গণতন্ত্রের উত্তরণের জন্য যে প্রক্রিয়া, যে পদ্ধতি, সেটা আগেও খুব যে ক্লিয়ার ছিল বাংলাদেশের ক্ষেত্রে তা না, কিন্তু বাংলাদেশ একটা জটিল অবস্থার মধ্যে ছিল। এই জটিল অবস্থাকে এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আরো জটিলতর করে তুলেছেন। উনি যে অ্যাকচুয়ালি কি করতে চান উনি হয়তো নিজেও জানেন না, না জানারই কথা। আর কি করছেন উনার যে আশেপাশের লোকজন তারাও হয়তো ঠিক জানেন না। এক একজন এক এক দিকে এক এক কায়দায় কথা বলতেছেন। কার সাথে কি কথা হইলো, আপনার কে কি বলল। এখন দেখা যাচ্ছে কি যে আগে মোটামুটি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা ট্রেন্ড ছিল যে এই দল এই ধরনের কথা বলতেছে, এই ধরনের নীতি গ্রহণ করতেছে, এই দলের সাথে এই দলের শত্রুতা মোটামুটি পাবলিকে বুঝতে পারতো। এখন হচ্ছে কি যে হরিণ লুট হয় না, যেখানে মারামারি হয়, মাল্টি ডাইমেনশনাল, কে কাকে মারতেছে, কে কাকে ঘুষি মারতেছে, কে কাকে আইসা কিক মারতেছে, কেউ বুঝতে পারতেছে না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি সম্বন্ধে বলতেছে, কালকে হয়তো আপনার আরেক দল সম্বন্ধে বলবে, তার সম্বন্ধেও আরেকজন অনেক কথা বলবে। এই যে একটা মানে অব্যবস্থাপনা, একটা একটা মানে একটা কি বলবো যে উদ্ভট একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কেউ কিছু বুঝতে পারতেছে না। একটা জিনিস বুঝতে পারতেছি যে আমরা একটা এই মাচ্ছন্নয় যুগের মতো একটা কালে আমরা পৌঁছে গেছি। এখান থেকে বের হওয়া আমাদের জন্য কঠিন হবে। এবং এইখানে এই জিনিসগুলিকে যদি মাস্টার মাইন্ড বলেন, যে এটাকে আরো যে জটিলতা করলো, মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তার যে অ্যাসিস্ট্যান্ট আলী রিয়াজ সাহেব, উনি উনি কিন্তু এই জিনিসগুলির উদ্গাতা, যে এটা করেন সেটা করেন, এই নানাবিধ আপনার ওই কি বলে এক্সেল শিটের মধ্যে পলিটিক্যাল ডিসকাশন করা, এটা কি এক্সেল শিটের বিষয় না তো, ইটস নট এ ম্যাথমেটিক্যাল বিষয়। এখানে বহু লোকের বাদ রেখা যে আসল যে আসল যে ই করা দরকার ছিল, যেটা সরোয়ার সাহেব বললেন, যে পলিটিক্যাল পার্টির মধ্যে রিফর্ম করা, যেটা আমিও বলছি আমার প্রথম ধাপের বক্তব্যে, যে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা রিফর্ম করা। আর একটা বিষয় ছিল খুবই জরুরি, যে এই যে দুর্নীতিতে ছায়ে গেছে, কিন্তু যে অফিসে যাই সেখানে দেখি, যে শুনি, দেখিও দেখিও দুর্নীতিবাজ লোকজন, আপনার শেখ হাসিনার আমলে দুর্নীতিবাজ জেল খাটছে, তারাও আবার চাকরি পাইছে, তারাও আবার আপনার সুন্দরভাবে ঘুষ খেয়ে যাচ্ছে। এই জিনিসগুলি তো কিছু একেবারে নির্বিঘ্ন। আমরা একজন লোককে, একজন অশীতিপর বৃদ্ধ লোককে ক্ষমতায় বসাইছি, দুর্নীতিবাজ যেসব লোকজন আছে যারা, তারা ভাবছে এইবার একটা মৌকা পাওয়া গেছে। এখানে আপনার অনেকেই বলেন যে শেখ হাসিনার আমলের যে দুর্নীতি, সেই দুর্নীতিকেও ছাড়াই যাচ্ছে বর্তমানে এসে। আপনার শেখ হাসিনার আমলে যারা বড় বড় দুর্নীতিবাজ, সেই লোকগুলি তো বহল তবিয়তে আছে। এখানে ইউনূস সাহেব গদগদ করে বললেন যে আমি ক্ষমতার কয়েকদিনের মধ্যেই আমার সম্পদের হিসাব দেব। আবার বলেন যে আমি, আমার কোনো সম্পদ নেই, আমার গাড়ি নাই, আমি কোনো বাড়ি করি নাই, আমি কোনো সম্পদ করি নাই, আপনারাও করেন না। তো তুমি সম্পদ করো নাই বাবা, তুমি ই করো না কেন, এই সম্পদের হিসাব দিয়ে দাও, বলে দাও ট্যাক্স তুমি কি দাও। ট্যাক্সে ডক্টর ইউনূস কি লেখে, ওনার তো সম্পদ নাই, তো সেই ট্যাক্স রিটার্নটা উনি প্রকাশ করে দেয় না কেন? উনি তো প্রকাশ করে না, উনি প্রকাশ করে না, উনার যে অ্যাডভাইজাররা তারাও প্রকাশ করে না। ক্যাবিনেট ডিভিশন থেকে অনেকবার তাদেরকে তাগিদ দেওয়া হয়েছে। এরা সব এরা সব আবার জেলে যাবে। ওই যে দীপুমণির সাথে ওইসব জায়গায় যে তাদের থাকতে হবে, কাশিমপুর টাশিমপুরে, এখানে আবারও শ্বেতপত্র করতে হবে। ইউনূস সাহেব কি দুর্নীতি করে গেল, ইউনূস সাহেব কি দুর্নীতি করলো। শেখ হাসিনা একটা পলিটিক্যাল পার্টির লিডার ছিল, পলিটিশিয়ানরা দুর্নীতি করে আমরা মাইনে নিছি, এক ধরনের মাইনে নিছি, মানে কি মানতে বাধ্য হয়েছি, চাঁদাবাজি করে এটা সেটা। কিন্তু নোবেল প্রাইজ উইনারের নেতৃত্বে যে দুর্নীতি, চাঁদাবাজি এইভাবে যে ছড়াই যাবে দেশের মধ্যে, আপনার কোন জায়গায় চাঁদাবাজি না হয়, সব জায়গায় চাঁদাবাজি করছে। এখানে পলিটিক্যাল পার্টি যারা লিডার আছে তাদেরকেও আমি বলি যে আপনাদের, কিন্তু তাদের কথা কি, এটা কি গেস্টাপো বাহিনী, তাদের লোকজন যে যা বলবে তাই শুনবে? শুনবে না তো। যদি পলিটিক্যাল পার্টির লোকজনের কথা অনুসারে তার সকল নেতা কর্মীরা একেবারে সবাই একেবারে বয় স্কাউটের মতো শুদ্ধ চরিত্রের হয়ে গেল, তাহলে পুলিশের দরকার ছিল না, পুলিশের দরকার ছিল না, ভালো অ্যাডমিনিস্ট্রেশনের দরকার ছিল না। ইউনূস সাহেব এই জিনিসটা বুঝে না, যে স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশনের দরকার। এখন আমি মনে করি কি, এখনো আমি বলি যে তার সময় শেষ হয়ে গেছে।
তার যেখানে নিয়ে আসছেন এই সরোয়ার সাহেব একটা কথা খুব বললেন, যে সুযোগটা আমরা পাইছিলাম এই শেখ হাসিনার পতনের পরে, ফ্যাসিস্টের সরকার পতনের পরে, যে জাতিকে পুনর্গঠন করা, এমন একটা বিষয় যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে আপনার মানুষ নিরাপদে হাসতে পারবে, সেই ব্যবস্থাটা আমরা হারাই ফেলেছি, সেই সুযোগটা। বরং আমাদের অবস্থা আরো খারাপ হয়েছে, আমাদের অবস্থা আরো খারাপ হয়ে ফেলছে। সুতরাং আমি মনে করি যে তাকে, ইউনূস সাহেবকে এবং তার এই যে সাঙ্গপাঙ্গ যারা আছে এইসব, এদেরকে বলে দেওয়া উচিত, আপনারা রিজাইন করে চলে যান। আপনারা দেশের উপকার করতে পারবেন না, এটা জানার কথা, কিন্তু দেশের আর ক্ষতি করেন না। এই নতুন আর একটা সরকারের আন্ডারে থাইকা আমাদেরকে আবার সুন্দরভাবে গুছাই নিয়ে তারপরে ইলেকশন দিতে হবে, যে ইলেকশন ফ্রি ফেয়ার হবে, যে ইলেকশনকে কন্ট্রোভার্সিয়াল হবে না। এখানে উনি তো ইলেকশনকে কন্ট্রোভার্সিয়াল করে ফেলতে চাচ্ছে, যে আপনি যদি রেফারেন্ডাম দেন, মাল্টি ডাইমেনশনাল 40টা 50টা ইস্যু নিয়ে একটা যদি রেফারেন্ডাম দেন, সেই রেফারেন্ডামের কোনো আগামাথা আপনার কিছুই হবে না। সেখানে দরকার আপনি রেফারেন্ডাম দিবেন, 2% লোক উপস্থিত হবে, 2%-এর মধ্যে আপনি 1.5% ব্যয় বললেন আমার হয়ে গেছে, তা তো না। আপনার একটা কাট অফ পয়েন্ট থাকবে, কত পার্সেন্ট লোক যদি উপস্থিত থাকে ভোটারদের মধ্যে, তাহলে সেই রেফারেন্ডাম ভ্যালিড হবে। এবং সেই রেফারেন্ডাম, এটা তো ইলেকশন না, সেই রেফারেন্ডামে কত পার্সেন্ট ভোট যদি রেফারেন্ডামে সেই ইস্যুর পয়েন্টে পক্ষে থাকে, তাহলে এটা জাতি গ্রহণ করবে। আপনি 51% হয়ে গেল, আর হয়ে গেল 49% লোক তো আপনি বাধা দিল, না করলো। সুতরাং এখানে যদি একটা কথা, আপনি রেফারেন্ডাম দিলেন, সবাই না ভোটে জিতে যায়, তখন আপনি কোথায় যাবেন? সব যে কটা সংস্কার, ভালো সংস্কার ছিল, সব সহ কিন্তু সব চলে যাবে আবার সেই কেচে গন্ডুস বলে একটা কথা আছে না, কেচে গন্ডুস, ধুতি পরায় ওই কেমন কি করে, সেই কেচে গন্ডুস হয়ে যাবে। ওনাকে এখন এই সব কাজ থেকে বিরত থাকা দরকার। এই যে বিদেশি শকুন দল যারা আসছে, তাদেরকে সহি সালামতে আটকায় রাখা দরকার। তারা রাষ্ট্রের অনেক টাকা তারা করছে বলে অভিযোগ আছে, এবং তারা সময় নষ্ট করে দিচ্ছে, প্রচুর সময় আমাদেরকে নষ্ট করে দিছে। পলিটিশিয়ানদের নিয়ে আলী রিয়াজের ওই খোয়ারে কাঁঠাল পাতা খাওয়াইছে। আমি কিন্তু অনেকবার আপনার প্রোগ্রামে বলছি যে আপনারা ওখানে যান কেন? আপনাদের যে সময় গভীর করে বালকের প্রচ্ছাবের মতো সময়টা চলে গেল, আপনারা বুঝতে পারলেন না? 14 মাস পরে এসে বুঝতেছেন যে আলী রিয়াজ আপনাদেরকে এই একটা প্রতারণার মধ্যে ফেলাই দিচ্ছে, ঘোরের মধ্যে ফেলাই দিয়া উনি হয়তো বলতেছে, দিছি বাঙালি তুমি চিনো না, আমি আমেরিকান ব্রেন নিয়ে আসছি। সুতরাং এইখানে একটা বড় ধরনের ভুল হয়ে গেছে আমাদের পলিটিশিয়ানদের। তারা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, একেবারে উদ্গ্রীব। শুধু আলী রিয়াজ হোক আর খালি রিয়াজ হোক, সব রিয়াজের হাতে পায়ে ধরে ঠরে দেখিনি কিছু করা যায়। ইউনূস সাহেব ইলেকশন দিতে পারবে না, এটা তো বোঝাই যায় যে তার অ্যাডমিনিস্ট্রেশন দেখে। 80,000 সেন্টারে উনি কি এই করতে পারবেন নাকি? এখনই আপনার ওই এই যে দেখেন, এই যে চিটাগাং ইউনিভার্সিটি ভোট গুনতে, জাহাঙ্গীর ইউনিভার্সিটি ভোট গুনতে 2 দিন চলে যায়। 1030 মতো ভোট, 25,000 মতো ভোট, সেটা গুনতে 3 দিনের মতো চলে গেল। জাতি উৎকণ্ঠায় তাকায় আছে, 80,000 কেমনে করবে? করার কোনো উপায়ই নাই। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই যে সারা বিশ্বে এখন প্রফেশনাল নির্বাচন নিয়ে 85টা দেশে প্রপোর্শনাল নির্বাচন পদ্ধতি আছে। আমরা এখানে একটা মিনিংফুল ডিসকাশনই করতে পারলাম না, পারলো না এই আমাদের সংস্কার কমিশন, যে হ্যাঁ এটার উপযোগী অথবা উপযোগী না। কি কারণে উপযোগী না? যেসব কথা বলে সেগুলি তো ভ্যালিড না। যে ভোট দিব টেকনাফে, এমপি হবে তেতুলিয়ায়, এসব তো ভ্যালিড কথা না। এরকম নাই, পদ্ধতি নাই। যার যার যেখানে যেখানে প্রেফার্ড, তারা যেখানে পাবে। সেগুলি কোথায় এই আলোচনা হয়েছে? হয় নাই কিন্তু। সেই জন্য আমি বলি যে আমাদের দুর্ভাগ্য যে একটা ঐতিহাসিক ভুল হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুজ করা। অপরিপক্ক কতগুলি লোকজন, তারা ইউনূসের নোবেল প্রাইজ পাইছে। নোবেল প্রাইজ পাইলে কি হবে? নোবেল প্রাইজ পাওয়া আর রাষ্ট্র চালানো তো এক বিষয় না। এই বিষয়টাও তো আমাদের মাথায় নেওয়া উচিত ছিল।